স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25 এবং জ্বালানি 20% ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। এই বিষয়টি নিয়ে আলাপ করব। এছাড়া রেল ব্যবস্থায় অনিয়ম নিয়ে প্রতিবাদ এবং আজকে ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণের অফিসে এক শুনানি হয়েছে এবং সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টিকিটিং এর ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের জরিমানা করা হয়েছে। হাইকোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে আসলে এই বিষয়গুলো কি, অব্যবস্থাপনা বা দুর্নীতির বিষয় সম্পর্কেও জানতে চেয়েছে হাইকোর্ট। এবং নির্বাচন কমিশনে সংলাপ যে চলছে, সে সংলাপ বিএনপি অংশ নেয়নি। চিফ ইলেকশন কমিশনার বলছেন যে তারা অপেক্ষা করবেন বিএনপির জন্য, কিন্তু বিএনপি জানিয়ে দিয়েছে মাঠে ময়দানে বক্তব্যে এবং নানাভাবে তাদের সিদ্ধান্ত এটাই যে তারা নির্বাচন কমিশনকে মানেন না এবং এই নির্বাচন কমিশনে সাড়া দিয়ে সেখানে আলোচনাতেও তারা যাবেন না। তাদের দাবি সবাই জানেন। আমরা আলাপ করবো সেই বিষয়টি নিয়ে। আজকের অতিথি দুজন রয়েছেন স্টুডিওতে। জনাব সোহরাব হাসান, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। রয়েছেন কলামিস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিস্ট জনাব সালেহ আহমেদ, স্বাগত আপনাকে। জনাব সালেহ আহমেদ, এই বিদ্যুতের বিষয়টি মানে এটা হঠাৎ করেই একটা গ্লোবাল সিচুয়েশন বলেন, শ্রীলঙ্কার কিছুটা আঁচ করা হচ্ছে যে আসলে জ্বালানি সংকট যে কত ভয়াবহ হতে পারে সেটা কিন্তু শ্রীলঙ্কা পরিস্থিতি দিয়ে কিন্তু শুরু হয়েছে, আমরা বুঝতে পারি। কিন্তু এখন এই যে ইউক্রেন যুদ্ধের একটা অভিঘাত পড়েছে এবং সেটারই সরকার কিছু কৃচ্ছ সাধন জন্য পদক্ষেপ নিয়েছে এবং সেটা আরো টাইটেন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে। আসলে এই সংকটটা সরকারের আরো অনেক আগে বুঝতে পারা উচিত ছিল। সংকটটা ঘনীভূত হচ্ছিল এবং অন্যান্য দেশে যেভাবে এটা ঘনীভূত আসছিল এবং গ্লোবালি, স্পেশালি ইউরোপ, দেখেন ইউরোপ পর্যন্ত সাফার করতেছে। তো সেই সাফারিং এর রেসটা আমাদের দিকে আসলে কি হবে, আমাদের সমস্ত প্রোগ্রামিং এর মধ্যে সরকার ভাবেই নাই মনে হচ্ছে যে এরকম সিচুয়েশনটা তৈরি হবে। তাকে লোডশেডিং এ যেতে হবে হলে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কিছুদিন আগে আমরা শুনছি লোডশেডিং শব্দটাকে আমরা মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তাদের মাথার চিন্তা ভাবনার মধ্যে এটুকু ছিল না যদি আমি যে পরনির্ভরশীল জ্বালানির উপর ডিপেন্ড করে আসি ওখানে যদি কোথাও কোনো সাপ্লাই চেইনে প্রবলেম হয় তাহলে কি হবে। এই যে এই অপশনটা তো সরকারের মাথায় সবসময় থাকা উচিত ছিল, সবসময় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকা উচিত ছিল। এখনকার সিচুয়েশনে এখন মনে হচ্ছে এরকম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এগুলো ছিল না। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী এবং আরো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন সেপ্টেম্বরেই একটু ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে? সেপ্টেম্বরে আমাদের ব্যবহার কমবে, লোড কমবে। দ্যাট ইজ নট দি সলিউশন। সলিউশন ইজ আপনি বাই সেপ্টেম্বর আমি বাই হুক অ্যান্ড ক্রুক, দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে আমার সাপ্লাই চেইনকে ওকে করব। সেইটার জন্য কি কি পন্থা আমি নেব, সেটার জন্য দুইটা পন্থা আপনি যেটা উচ্চারণ করলেন। একটা হচ্ছে সরকারি অফিসে 25% বিদ্যুৎ। সরকারি অফিস কতটুকু বিদ্যুৎ ব্যবহার করে? সরকারি অফিসের বিদ্যুৎ তো আসলে বিদ্যুৎ একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ না। যদি সেটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ তাহলে সেটা তো আরো অ্যালার্মিং। সরকারি অফিস আর 25% জ্বালানি যেটা পড়েছে সেটা জ্বালানি বাজেটকে কমাবে। দ্যাট ইজ মোর অ্যালার্মিং। জ্বালানি বাজেট কমাবে মানে কি আমার জ্বালানি কেনার খরচটা কমাবে, নাকি জ্বালানি খাতে আমার দেশের যে রিসোর্স আছে সেইটাকে বের করে আনার জন্য, সেটাকে ব্যবহার করার জন্য আমি আরো সেখানে তো আরো বাড়ানোর কথা। আমার এরকম যে একদম স্পেসিফিক স্ট্র্যাটেজিক যে কথাবার্তা বললে মানুষের মধ্যে আশা সঞ্চার হবে এবং মানুষ ঘাবড়াবে না, মানুষ সরকারকে সঙ্গ দিবে, এই কথাগুলো আসলে পরে মানুষ আশা করে। আমি আজকে আপনার এখানে আসার আগে যত মানুষকে জিজ্ঞেস করলাম, আমরা তো আসলে ওই সংকটের সময় আমি সংকুচিত প্রয়োজন আছে, তখন যেটা করবো সেটা ঠিক আছে। প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন সবাইকে মিতব্যয়ী হতে হবে, চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, সিচুয়েশন প্রবলেম যখন থাকে তখন তো মিতব্যয়ী হতেই হবে, কিন্তু তার মানে এই না মিতব্যয়ী হতে গিয়ে মনে করেন আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমি বিদ্যুৎ দিলাম না। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হবে কি করে? আপনি আজকেই আপনার কি বলে কমার্স মিনিস্টার সাহেব $67 বিলিয়ন একটা উচ্চাভিলাষী রপ্তানি লক্ষ্যমাত্রায় নির্ধারিত, ভেরি অ্যাট্রাকটিভ, ভেরি অ্যাট্রাকটিভ, এনকারেজিং। হ্যাঁ, এগুলি দরকার।
কিন্তু $67 বিলিয়ন এক্সপোর্ট করতে হইলে ওই ইন্ডাস্ট্রিগুলিকে যে ফ্যাসিলিটি দিতে হবে, সেখানে যদি একটু হাত পড়ে তার ডিজেলের প্রাইসে, তাকে যে ভর্তুকি দিতে হবে সেটা ঠিক আছে। আপনি যে বিদ্যুৎ প্ল্যানগুলিকে বসিয়ে বসিয়ে আপনি গচ্চা দিচ্ছেন টাকা তাদেরকে, তার ক্যাপাসিটি ব্যবহার করতে না পারে যে টাকা দিচ্ছেন, আপনি বন্ধ করেন ওইটা। যে কোনো প্রকারের রাষ্ট্রীয় স্বার্থে জনগণ যদি স্যাক্রিফাইস করতে পারে, তারাও স্যাক্রিফাইস করতে পারবে, কেন পারবে না? সেইখানে আপনি তাদের সাথে নেগোশিয়েট করেন যে তোমার ভাই এই পেমেন্টটা এখন বন্ধ থাকবে, আমি এখন দিতে পারবো না তোমাকে। আমার বিশ্বাস সরকার নিশ্চয়ই সেটা করছে, কিন্তু সরকার যদি সেটা করে সেটা জনগণকে জানালে, আমি এটা সাজেশন, আমি শুধু আপনি দিবেন, আসছি আপনি প্লিজ। হ্যাঁ জি, জনাব সরওয়ার হাসান। সালেহ ভাই যে কথাটা বললেন বা আলোচনার শুরুটা হলো যে সংকট হলে সংকটটা কিভাবে সেটা মোকাবেলা, সংকট তৈরি হলো, কিন্তু সংকট যে যাতে তৈরি না হয়, আমরা তো জানি জ্বালানি খাতে সরকার একটা মাস্টার প্ল্যান আছে, তার আগে 2010-এ মাস্টার প্ল্যান ছিল, 2016-তে ছিল। সেটা সালেহ ভাই বলেছেন যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। না সেটা হচ্ছে উনি সংকট সমাধানে, কিন্তু আমার উন্নয়ন কিভাবে হবে? জ্বালানির ব্যবহার বাড়বে, বিদ্যুৎ উৎপাদন চাহিদার বাড়বে, এটা ধরেই তো উৎপাদন বাড়ানো হয়েছে। এবং এটি ঠিক যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখন বিদ্যুতের ভয়াবহ পরিস্থিতি ছিল, মানে লোডশেডিং আমাদের নিয়তি ছিল এক ধরনের। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য যেটি করা হয়েছিল সেটা কিন্তু খুবই সাময়িক এবং অস্থায়ী হওয়ার কথা ছিল। রেন্টাল এবং কুইক রেন্টাল, মানে তেলভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হলো, এবং সেক্ষেত্রে কিন্তু উন্মুক্ত প্রতিযোগিতার ব্যাপার ছিল না, পছন্দসই ব্যক্তিদেরই দেওয়া হয়েছে এবং সেখানে আইন করে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি মনে করি এটি প্রথম সরকারের ভুল। আমি যে একটি জনগণের অর্থে একটি পরিকল্পনা করব, খাতের উন্নয়ন করব, সেখানে দায় মুক্তি কেন? তাহলে মানুষের মধ্যে এটাকে ভুল হিসাবে চিহ্নিত করা যাবে? এটা তো ধরেন সরকার নিশ্চয়ই এটা জেনে শুনেই করেছে এই কাজ। না এটা ভুল না, এটি হচ্ছে নিশ্চয়ই দুর্বলতা ছিল, না হলে দায় মুক্তির প্রশ্ন আসে কেন? আমরা তো অন্য অনেক ক্ষেত্রে দায় মুক্তির বিরোধিতা করি এবং কোনো দায় মুক্তি থাকা উচিত না। দায় মুক্তি একমাত্র মানে ক্ষমা করতে পারে রাষ্ট্রপতি, কিন্তু অন্য ক্ষেত্রে কথা হচ্ছে যে দায় মুক্তি দেওয়ার অর্থই হচ্ছে যে দায়টা ধরে নেওয়া। কিন্তু আমার তো কাজ, আমার কর্মপরিকল্পনায় থাকতে হবে দায় যাতে না হয়, অর্থাৎ যে নীতিমালা আছে, যে পরিকল্পনা আছে, যে আইন আছে বা চুক্তি হবে, চুক্তির বাইরে কেউ যেতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের নিজস্ব সম্পদ, যেটা সালেহ ভাই বললেন, যে আমরা প্রথম বললাম যে গ্যাসের উপর দেশ ভাসছে এবং বিদেশে রপ্তানি করব, আমরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আয় করব, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে গ্যাস যে আওয়াজ দেওয়া হয়েছিল সে ওই পরিমাণ নেই। না, কিন্তু আমরা তো গ্যাস এক্সপ্লোরই করছি না, আমরা না এক্সপ্লোর, সেটাই বলছি, সেটারই কোনো প্রজেক্ট নাই আমাদের। 2016 সালের যে মাস্টার প্ল্যান, তাতে ধারণা করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে আমাদের গ্যাস এরকম নেই, অর্থাৎ এটা ধারণা দেওয়া হয়েছিল, তৈরি করা হয়েছে। এই ধারণা তৈরি করার অর্থ হচ্ছে যে আমরা আমদানি করতে হবে, আমাদের আমদানি করতে হবে, এবং আমদানি করলে যে যারা আমদানি করবে তাদের লাভ, যারা টার্মিনাল করবে তাদের লাভ, যারা পরিবহনে থাকবে সবার লাভ। তো যেটা সাস্টেইনেবল কিনা এটা তো সরকারের দেখার দায়িত্ব, নীতি নির্ধারক। এটা যে টেকসই না, এবং এরকম যে বিপদ হতে পারে, আজকে ইউক্রেন যুদ্ধ হয়েছে, কালকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। এই যে একটি সরকারের যে সুদূর প্রসারী পরিকল্পনা থাকা দরকার, যে বিপদ আসতে পারে। এখন ঘূর্ণিঝড় হলে কিভাবে মানুষ অবশ্যই আশ্রয় কেন্দ্রে যাবে, কিন্তু ঘূর্ণিঝড় ঠেকানোর জন্যে, অর্থাৎ আমি যদি বাঁধটা ভালোভাবে নির্মাণ করি, তাহলে তো ঘূর্ণিঝড়টা বাঁধের এপাশে আসতে পারবে না, জলোচ্ছ্বাস এপাশে আসতে পারবে না। সুতরাং আমার মনে হচ্ছে সরকারের পরিকল্পনায় শুধু ভুল না, এক ধরনের দেউলিয়ত্ব, যার খেসারত এখন কিন্তু দিতে হচ্ছে। মানে সরকারকে অবশ্যই এই যে সংকট, যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি সাময়িক হতে পারে, কিন্তু কোনোভাবেই কিন্তু উৎপাদনশীল খাতে এর অভিঘাত পড়তে পারবে না। মানে এটা যাতে উৎপাদন ক্ষতিগ্রস্ত না হয়, বিশেষ করে শিল্প কারখানায়, ব্যবসা বাণিজ্যে, পরিবহনেও এমনকি, তাহলে কিন্তু এই পুরো মানে অর্থনীতির চাকা কিন্তু মন্থর হয়ে যাবে। পেট্রোল পাম্প বন্ধ করার কথা বলা হয়েছে, এতে কি পরিবহন খাত কি নির্বিঘ্ন হতে পারে? সমস্যাই হবে না,
একদিন বন্ধ তার আগের দিন সবাই তার সলিউশন না, সেটা না, কিন্তু তার তো আর সাশ্রয় হলো না, তাদের সাশ্রয় হলো না। কিন্তু আমরা ধরে নিলাম যে যদি অন্য অনেক দেশে করে যে আমরা আমাদের তো এরকম মানে কোনো মেকানিজম নেই যে একদিন মানুষ গাড়ি চালাবে না, এরকমও নীতি নিতে পারে, কিন্তু সেটা যদি সরকারি সিদ্ধান্তে জনগণ অংশগ্রহণ করে। আরেকটি হচ্ছে যে এই যে সরকার হঠাৎ করে সিদ্ধান্তটা দিল, জনগণের সাথে কথা বলছে, জনগণের মনোভাব জানছে, জনগণের প্রতিক্রিয়া জেনেছে, বিপদ আছে, আসেন আমরা আলাপ করি। হ্যাঁ, আলাপ করে। যেমন আমরা এই যে জ্বালানি খাতের গ্যাস বিদ্যুতের দামের ক্ষেত্রে আমরা দেখি, এমনকি এলএনজির দামের ক্ষেত্রেও কিন্তু গণশুনানি হয়। তো সুতরাং এই যে জনগণের সাথে সরকারের সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখি না। সম্পর্ক তখনই দেখি যে জনগণের উপর চাপানো হয়। কিন্তু এরকম একটি পরনির্ভর জ্বালানি নীতি বিশেষজ্ঞরা কিন্তু অনেকদিন বলেছে, অনেকবার বলেছে। হ্যাঁ, সরকার একটা যেটা আশা করেছে সেটা আশার দিক হচ্ছে যেটি বলছে যে সেপ্টেম্বরে যেমন চাহিদা কমবে, আরেকটি হচ্ছে যে রামপাল এবং পায়রা বন্দরে পায়রা যে বিদ্যুৎ কেন্দ্র এটা পুরোপুরি চালু হয়ে যাবে। তাহলে হয়তো, কিন্তু সেক্ষেত্রেও একটা কথা আছে যে কয়লা আমদানি করতে হবে, সে কয়লার দাম তখন কি হবে? কয়লার দাম যদি অনেক বেশি হয় তখন কিন্তু আবার ওই তেলের মতোই কিন্তু আমরা সংকটে পড়ব। সেটা আমরা জানি না যে তার মানে আমাদের সুদূর প্রসারী বা দীর্ঘমেয়াদী কোন জ্বালানি নিরাপত্তা নীতি সেটা নাই বলতে গেলে আমরা তো দেখছি না। সরকার অনেক কিছু বলছিল জ্বালানি খাতে এই মানে প্রভূত উন্নতি করেছে, কিন্তু আমরা তো এখন দেখলাম যে সেটা পরনির্ভর, সেটা তো সাস্টেইনেবল হলো না কোনোদিনই না। প্রবলেমটা এখানে এই যে পায়রা এবং রামপালের কথা বললেন, আপনি জানেন পায়রায় এখন এই মুহূর্তে সরকার 100 মেগাওয়াটের কথা দিচ্ছে এই মুহূর্তে তাদের প্রোডাকশন সরকার নিতে পারতেছে না, ওটা অফ রাখা হয়েছে। তো সেপ্টেম্বরে এই দুইটা প্রোডাকশনে আসলে পরে আমার প্রোডাকশন কমবে না, সিচুয়েশন ইজ নট দ্যাট। তাহলে আমি এখন 100 মেগাওয়াটের ভর্তুকি দিচ্ছি কেন? আমার এই অবস্থায় আমার ভর্তুকি এখন বিদ্যুৎ খাতে হচ্ছে গিয়ে আপনার 25,000 না 28,000 কোটি টাকা, এই কৃষি খাতে 25,000 সামথিং টাকা, এই সব যোগ করে 82,500 কোটি টাকা শুধু বছরে ভর্তুকি। কিন্তু আপনি ধরেন যে আমাদের যে ক্যাপাসিটি, লোকাল যে ক্যাপাসিটি বিদ্যুৎ উৎপাদনের কত মোর দেন ক্লোজ টু 80% অথবা 75% বিদ্যুৎ আমরা লোকালি প্রডিউস করবো, আমরা 64, তাহলে বাকিটা আমাদেরকে যে আমদানি করে, তার মধ্যে হয়তো আমরা যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আমরা 20-25% আনি, আর বাকি 5% বা এর থেকে কি শতাংশ স্পট মার্কেট থেকে আমাদের কিনতে হয়, অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। তাহলে এই যে এটার জন্য কত ভর্তুকি দিতে হয়? ওই তো বললাম তো বিদ্যুৎ খাতে হচ্ছে না, কিন্তু এই যে আমদানি 25% বা 30%-এর জন্য কত ভর্তুকি দিতে হয়, আর তো আমাদের কাছে সেক্ষেত্রে আমরা ওই অর্থটা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ কাজে লাগাতে পারতাম কিনা? অবশ্যই ভর্তুকির সিংহভাগই হচ্ছে আমদানি। সেটাই বলছি যে কিন্তু ভর্তুকির টাকা এত দীর্ঘদিন ধরে ভর্তুকি না দিয়ে আমরা আমাদের লোকাল ক্যাপাসিটি বাড়ালে, আমাদের লোকাল ক্যাপাসিটি, আমরা যদি গ্যাস ক্ষেত্র, কোল এক্সপ্লোরেশন, কোল এক্সট্রাকশন, যারা বিরোধিতা করেছিলেন আমি মনে হয় তাদেরকে বিচার করা উচিত, যারা বাধা দিয়েছিল। কিন্তু ওটা তো দায় মুক্তি হয়েছে না, ওইটা ওই দায় মুক্তি। কোলের কথা বলতে আমাদের কোল চুরি করেছে, আমাদের একটা বিশাল রিসোর্স, সবচেয়ে কোয়ালিটি কোল, সবচেয়ে কোয়ালিটিফুল। এই আপনার এখানেই আমি বিভিন্ন অনুষ্ঠানে বোদ্ধারা এসেছিলেন, তারা কি কোল গ্যাসিফিকেশন উদ্ভট প্রপোজাল নিয়ে এখানে আপনার এখানে আলোচনা করেছি। মানে কোল ওই নিচে ওখানে ওটার গ্যাসে রূপান্তর করে ওই গ্যাসটা, আর কিসের কি দরকার আমাদের দেশের সেই অপোজিশন নেতারা, অপোজিশন বলতে এরা কোনো পলিটিক্যাল নেতা না, তাদের আন্দোলন, তাদের রাস্তায় লুটে পড়ার ছবিতে আমাদের চোখে এখনো ভাসে। তারা কোল এক্সট্রাকশন করতেই দেবে না। তারা কি জানতো না যে আমার গ্যাসের লিমিটেশন তো আছে, এটা আছে অবশ্যই, কিন্তু গ্যাসের সেইটার জন্য যেই প্ল্যান থাকা দরকার ছিল, যে রেগুলার বাজেট গভর্নমেন্টের প্রতি বছর দেওয়া উচিত। এখনো আমাদের দেশে অনেক এক্সপ্লোরেশনের জায়গা আছে। বে অফ বেঙ্গলেই তো আমরা কিছু এখন বে অফ বেঙ্গলে করতে হইলে যে টেকনোলজি লাগবে, যে ফরেন কোম্পানির যে ইন্টারেস্ট লাগবে, সেখানে তো ইন্টারন্যাশনাল সরকারকে আমি দোষ দিচ্ছি না কোনো, মানে এখানে তো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ওরা মায়ানমার তো গ্যাস থেকে নিয়ে যাচ্ছে, তারা তাদের আপনার কূটনৈতিক সেই সাফল্য তাদের বেশি, তাদের সেই কানেকশন বেশি। আমার সেই সাফল্যতে হয়তো আমি যেভাবে করার দরকার ছিল সেইভাবে, মেরিটাইম বাউন্ডারি তো আমাদের বিরাট সাফল্য, তাই না? কিন্তু এই যেমন আগামীকালকে ব্রিজে
এই সিকিউরিটি অফ আওয়ার ম্যারিটাইম বাউন্ডারি অ্যান্ড ব্লু ইকোনমি নিয়ে একটা আগামীকালকে একটা সেমিনার তো প্রচুর হয়েছে ব্লু আগামীকালকেও আছে ব্লু ইকোনমি অ্যান্ড সিকিউরিটি অফ আওয়ার ম্যারিটাইম বাউন্ডারি সিকিউরিটি। মেরিটাইম বাউন্ডারি সিকিউরিটি নিয়ে আমি আলোচনা করব। আর মেরিটাইম বাউন্ডারি পেনিট্রেট করে এক্সপ্লোরেশনের জন্য আমার কি প্ল্যান, আমার এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার আমার স্বনির্ভরতা। আমি বাই হুক অ্যান্ড ক্রুক আমার যা কিছু আছে নিয়ে ধাপায় পড়া। আপনার এইখানে একটা অনুষ্ঠানে বলছিলাম যে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে যে আগে আমরা শুনতাম ছোটবেলায় যে মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়তে বিদেশে গেছে, মাইনিং ইঞ্জিনিয়ারিং যারা বিদেশে পড়ে তাদের অনেক দাম এবং অনেক সুনাম আমরা শুনতাম। খুব আমাদের দেশে নাই কোনো ওই সাবজেক্টটা। অ্যাজ ইফ আমাদের দেশে কোনো মাইনিং এর কোনো ওই প্রোডাক্ট নাই, ওটার প্রসপেক্ট কম, তো এখানে খোলে নাই। আরে আমার যে বড় পুকুরি আর যে এটা এই মাইনিং, এইটার জন্য ফরেন ইঞ্জিনিয়ার আনতে হয়, ফরেন কনসালটেন্ট আনতে হয়, প্রত্যেকটা জিনিসের একটা ওই যে না আপনার যে রিসোর্সগুলি আছে সেগুলির জন্য পড়াশোনা করানোর জন্য, সেগুলির জন্য যে একদল লোক তৈরি করার জন্য সরকারের যে একটা প্ল্যান থাকবে, আমি এমন কোন প্ল্যান কখনো পাইনি। আমি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ জনাব সোহরাব হাসান। ইলেকশন কমিশন নিয়ে একটু আলাপ করতে চাই। আচ্ছা, তার আগে আমি সালেহ ভাইয়ের যে পূর্ববর্তী বক্তব্যের একটু সঙ্গে দ্বিমত করছি যে যারা পরিবেশবাদী আন্দোলন করেছে, যারা কি বলে ভূগর্ভস্থ কয়লার উন্মুক্ত কয়লার বিরোধিতা করেছে, তারা দেশদ্রোহী, তাদের বিচার করতে হবে। আমার মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা একটু বেশি কি বলে সরকার খুশি হবে। বিষয়টা হচ্ছে যে তারা আন্দোলন করেছে এবং তারা যখন আন্দোলন করেছে বিএনপি আমলে, তখন কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে ফুলবাড়ী তারা সমর্থন করছে। তাহলে এটি কি তাদের যারা সমর্থন করেছে তখন তাদের কি রাজনৈতিক বিবেচনা বা জ্বালানি খাত সম্পর্কে কোনো ধারণা ছিল না? সুতরাং তাদের কথাই করেছে। আবার সরকার যে তাদের কথা শুনেছে তার কিন্তু প্রমাণ নেই। আমরা রামপালে দেখেছি বিরোধিতা করেছে, কিন্তু তারপর রামপাল করেছে, পায়রা করেছে এবং আরও অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প করেছে, যে সরকারের কুইক রেন্টাল এগুলো করেছে। সুতরাং সরকার কিন্তু সরকারের মতোই চলেছে। এখন সরকার যেখানে তার নিজের লাভ দেখেছে, তার নিজের লোকের লাভ দেখেছে, সেটাই করেছে। সুতরাং যারা অর্থনীতিবিদ বা পরিবেশবাদী বা যারা এই যে কয়লার বিরোধিতা করেছে, যে উন্মুক্ত উত্তোলনের, তার অনেকটা আরেকটা কারণ আছে যে আমরা কোথায় করেছি সেটা। যেমন ফুলবাড়ী খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রকল্প করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জনবসতি ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেটি দুইটার মধ্যে কিভাবে ভারসাম্য করা যায়, আমি 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 কোনটার প্রতি মানে কি বলে যে এটা করতেই হবে বা এটা করা যাবে না। পরিবেশ সম্মত যারা রামপালের বিরোধিতা করেছে তারা কিন্তু বলেছে যে রামপালে না করে সুন্দরবনকে বাঁচিয়ে করা হোক। হ্যাঁ, সরকার বলছে যে সুন্দরবনে ক্ষতি হবে না, আমরা দেখতে চাই যে সুন্দরবনে ক্ষতি না হোক। তাই এরকম এখন সরকারের নীতি যে পরিবেশবাদীরা বা এই অর্থনীতিবিদরা বা এই যে তেল গ্যাস বন্দর জাতীয় কমিটি তারা আন্দোলন করছে বলেই সরকার এখান থেকে সরে আসছে, তা তো না। না, আমার বক্তব্য কিন্তু এটা না, এটা একটু রংলি রিসিভ। যে আমি যেটা বলেছি শুধু বড় পুকুরে, আমি রামপাল বা পায়রা নিয়ে কোনো কথা, তাদের আন্দোলনের বিরুদ্ধে কোনো, তারপরে যে কয়লা চুরি হলো এটা কি পরিবেশবাদীরা করেছে? আমি না, সেটা তো আরেকটা বিষয়, সেটা আরেকটা 10,000 টন, তো 10 লক্ষ টন। আমার বক্তব্যটা ছিল যে আমার কয়লা, আমার যদি ফার্স্টলাইটনেস থাকতো, আমার যদি নিজস্ব আমার গ্যাসের কমে যাচ্ছে, আমার রিসোর্স একটা হাইলি কোয়ালিটি কোল আমার বড় প্রক্রিয়ায়, আমার যে কত স্যাক্রিফাইসই তো আমরা করলাম। এই যে আমরা এখন স্যাক্রিফাইস করতেছি না, এই যে এখন প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন মিতব্যয়ী হতে হবে সবাইকে, এই যে কত প্রোগ্রাম এখন, এগুলিকে আমরা স্যাক্রিফাইস করতেছি না, আমাদের আরো স্যাক্রিফাইস করতে হবে, আরো সাফারিংস আসবে। এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই যে আপনার কস্ট বেনিফিট রেশিও যেটা আপনি বললেন, কস্ট বেনিফিট রেশিও চিন্তা করলে পরেই, আমি কারো এগেনস্টে আমি বলতেছি, আমি তাদের বিচারের কথা বলেছি, আমি বলছি ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা যারা এটাকে বিরোধিতা করছে, করতে পারে নাই,
কেউই কোনোভাবেই তারা বিরোধিতা করলে ভাই পরিবেশ সম্মত হচ্ছে না, কিন্তু আরো গ্রেটার সাফারিং থেকে মুক্তি হওয়ার জন্য একটা বিকল্প ব্যবস্থা থাকা দরকার ছিল তো। কিন্তু একদমই এটার বিরোধিতা করা আবার ওনারা করবেনই, দুটোর মধ্যে কোনো ভারসাম্য নেই। তাদের হাতে আমি বল তুলে দিচ্ছি, আমি তাদের হাতে বল তুলে দিচ্ছি। কোনো পক্ষেরই কোনো ভারসাম্য নেই, কাজে নাই, কারো কাজে নেই। আমি আমার বক্তব্য বুঝতে চাই। আমরা এই প্রসঙ্গে আসলে যখনই এখন যখন সংকট তৈরি হয় তখন কিন্তু মানুষের হতাশা তৈরি হবে এবং সমালোচনা এখান থেকে বের হওয়ার জন্য যা দরকার তাই বলবো না। এই আলোচনাটা কিন্তু সরকারের সিদ্ধান্তগুলোকে আমাদের সহযোগিতার মনোভাব নিয়ে অংশগ্রহণমূলক হতে হবে, যাতে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারি। সেটি হচ্ছে কি আলোচনার মূল লক্ষ্য। কিন্তু প্রসঙ্গক্রমে কিন্তু এই নীতি এবং আপনার আমাদের দুর্বলতাগুলো যেগুলো আছে এই জ্বালানি নিরাপত্তা, তার ব্যর্থতা নিয়ে আলোচনা করা মানে তো তাকে সমালোচনা করে না, তাকে তার বরঞ্চ তাকে উপকার করলাম, তার কারেকশনের জন্য আমরা বিষয়গুলো চলে আসবে। বিবেচনা নেওয়ার জন্য তো কেবল শুরু, যখন সংকট যদি ঘনীভূত, আমরা চাই যে সংকট এখনো সময় আছে, আমাদের ভাববার কোনো কারণ নাই। আমরা এই আলোচনার উদ্দেশ্য এটা। নির্বাচন কমিশনের নিয়ে কথা বলছিলাম। নির্বাচন কমিশন গত কয়েকদিন ধরে আলোচনা করছে, বেশ উত্তপ্ত আলোচনা, তবে আশার চেয়ে হতাশাই বেশি বা প্রতিফলিত হয়েছে অন্তত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে। তিনি তলোয়ার বন্দুকের কথাও বলেছিলেন, পরবর্তীকালে সেটি প্রত্যাহার করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। এখন বিষয়টা এটাও বলেছেন নির্বাচন বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক হবে না। হ্যাঁ, এই যে তার বক্তব্য, অর্থাৎ এই নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ দেব বা একটা ইতিবাচকভাবে দেখি যে নির্বাচনে যে একটি সংকট আছে এটা রিকগনাইজ করেছেন, এটি তারা স্বীকার করেছে এবং কিভাবে সেটি উত্তরণ করা যায় বা আদৌ উত্তরণ তারা করতে পারবে কিনা সেটি পরের কথা। কিন্তু সংকটটা আছে, এটি যেমন সরকার মনে করে যে কোনো সংকট নেই, ক্ষমতাসীনরা মনে করে, বিএনপি মনে করে যে তারা নির্বাচনে যাবে না, নির্বাচন বর্জন করবে, এইটাই সমাধান। কিন্তু সমাধান আসতে হলে অবশ্যই একটা আলাপ আলোচনার পরিবেশ থাকতে হবে এবং সেটা রাজনৈতিক নেতৃত্বেরই আলোচনায় করতে হবে যে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়। আমরা স্বাধীনতার 51 বছর পরেও একটা নির্বাচন করতে পারি না, যে দলীয় সরকার, নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এইসব অনেক কিছু কিন্তু এই বিতর্কের মধ্য দিয়ে গিয়েছে। এখন আমি নির্বাচন কমিশন আর এই মনোভাবের সাথে একমত যে এটি রাজনৈতিক সমাধান, আর রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। সমাধানের দুটো পথ আমরা অতীতে আলোচনা দেখেছি, আলোচনায় সমাধান হয়নি, রাজপথে হয়েছে। কিন্তু রাজপথে সমাধান হওয়ার ফলটা হচ্ছে ভয়াবহ। এক হচ্ছে যারা জয়ী হয় তারা প্রতিশোধ নেয় এবং যারা পরাজিত হয় তারা পরবর্তী ধাপে জয়ী হওয়ার চেষ্টা করে এবং একই পদ্ধতিতে, মানে অর্থাৎ যে কোনোভাবে ক্ষমতায় থাকা এবং যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া, এর থেকে বেরিয়ে এসে মানুষের এটা হয় তখনই নিজের প্রতি আস্থা থাকে না, জনগণের প্রতি আস্থা থাকে না। অর্থাৎ জনগণের প্রতি, জনগণ যাকে ভোট দেখ, জনগণ তার খুশি যাকে ভোট দেখ, কিন্তু আমার কিছু বলার থাকবে না, আমি চেষ্টা করব না যে প্রভাবিত করার, আমি চেষ্টা করব না, আমি আমার কর্মসূচি দেব, কিন্তু জনগণকে বাধ্য করব না যে তুমি ভোট কেন্দ্রে যেও না, অথবা বাধ্য করব না যে সেটি এবং অমুক মার্কায় ভোট দাও, অথবা ইভিএমকে আমরা আমাদের মতো ব্যবহার করব না। এর থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। যদি সদিচ্ছা না থাকে আমরা কখনোই বের হতে পারবো না। সদিচ্ছার প্রমাণ, যেহেতু আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে, আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে। বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির কথাও তাই বলতাম, অবশ্যই আবার বিএনপিরও সহযোগিতা করতে হবে। আমি বলি আপনাকে, সম্মানিত সিইসি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এনআইডিতে কোটি কোটি ভুল আছে। এনআইডিতে যদি কোটি কোটি ভুল থাকে তাহলে ওই কোটি কোটি ভুল এনআইডি দিয়ে আপনি ইভিএমে ভোট দিতে গেলে সমস্যায় পড়বেন। উনি স্বীকার করেছেন প্রকারান্তরে যে ইভিএমে, কারণ আপনার এখানে তো পাঞ্চিং এর ব্যাপার আছে, এখানে তো নাম্বারিং এর ব্যাপার আছে, এখানে নামের ব্যাপার আছে, আপনি তো দিতে পারবেন না ভোট। তো কোটি কোটি শব্দটা উচ্চারণ করেছেন। আমরা ওই যে আজিজ সাহেব আমাদের সিইসি ছিলেন, তো তখন আমরা ভুতুরে ভোট পেয়েছিলাম কোটি, কিন্তু ওইটা কিন্তু ভুতুরে ভোট ছিল না, কেউ দেয় নাই। তখন প্রত্যেকের 2-3টা করে ভোট ছিল, গ্রামের বাড়িতে ভোট ছিল, ভোটার লিস্টের নাম ছিল, শহরের বাড়িতে ভোটার লিস্টের নাম ছিল, এখানে যেখানে আমরা ভাড়া নিয়ে এক এক জায়গায় এক এক সময় যাই, তো প্রত্যেকের 2টা তো ছিলই, 3টাও ছিল বহু মানুষ, প্রবাসীদের ছিল, তারপর প্রবাসীদের ছিল। কিন্তু আমরা তখন সারাক্ষণ ওনাকে ব্লেম করে গেছি, উনি ভুতুরে ভোটার বানাইছেন, কোটি 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 ভুয়া ভোটার বানাইছেন। এটা সত্যি কথা না, কিন্তু এখন সত্যি কথাটা বেরোলো যে এখনকার বর্তমান সিইসি উনি অত্যন্ত প্রজ্ঞাবান এবং
কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, অ্যান্ড আমি ওনাকে পছন্দ করি খুব। তো উনি বলেছেন কোটি কোটি ভুল আছে। যদি এনআইডিতে কোটি কোটি ভুল থাকে, সেই এনআইডি দিয়ে আপনি ভোট দেবেন কেমন করে? তো এই জিনিসগুলো তো ইভিএম মেশিনে, হ্যাঁ, ইভিএম মেশিনে আপনি পারবেন না। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো নিয়ে এটা কি সমস্যাটা কি? এটা পলিটিক্যাল, যেটা সোহরাব বলছেন, সবাই একমত। ইভিএম বাদ দেওয়া হলো না, ইভিএম বাদ দিলেও হলো না। আপনার এনআইডি তো ইভিএম বাদ দিলেও আপনার এনআইডি নাম্বারটা লাগবে তো। এনআইডি ছাড়া তো আপনি জাতীয় এটা একটা পার্ট, একটা কারিগরি ভোটিং প্রসেস, এটা একটা পার্ট। ইন দি হোল প্রসেস ইট ইজ ওয়ান অফ দি পার্ট, ইটস ওয়ান প্যারামিটার, বাট দেয়ার আর সো মেনি আদার প্যারামিটার যেখানে রাজনৈতিক নেতৃত্বের আমি গতকালকে দেখতেছিলাম বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা রাজপথে দাঁড়িয়ে বলতেছেন, সাধুবাদ দিচ্ছেন সিইসি কে, ওনাকে ইনভাইট করতেছেন যে আপনি এখানে এসে ওই কথাটা বলে দেন। কি বলেছেন? হ্যাঁ, যে এই আপনার রুমে বসেও আমি টেলিভিশনে এটা দেখছি, ওমা উনি যেটা বলছেন আপনার পছন্দ হয়েছে, এখন আপনি ওনাকে সাধুবাদ দিচ্ছেন। তাহলে আপনি ওনার ওখানে যান, ওনার ওখানে গিয়ে ওনার অফিসে গিয়ে আপনি সাধুবাদ, ওখানে আপনি যাবেন না, আপনি এক কথায় সাধুবাদ দেবেন। আপনি হাউ কন্ট্রাডিক্টরি, এন্ড দ্যাট ইজ দি মানি না। ইয়েস, আমি থ্যাংক ইউ যে উনি একদিকে বলতেছেন আমি মানি না এই ইলেকশন কমিশন, হু ইজ দিস ইলেকশন, আবার উনি ওনাকে সাধুবাদ দিচ্ছেন। মানে হাউ কন্ট্রাডিক্টরি, এবং তাদের চিন্তা ধারাটা কোথায় বলা দরকার ছিল? হ্যাঁ, যদি উনি যে মানেন না, সুতরাং তাহলে ওনার সাধুবাদ দেওয়ার কি মূল্য আছে? কিসের কি আছে? ওনার কথার মূল্য কি রইল? ওনাদের এই ধ্যান ধারণাটাই নাই, এই ধ্যান ধারণাটাই ওনাদের নাই। এবং এইটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, এই নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, অথবা নেতৃত্ব চেঞ্জ না, তাদের চিন্তা ভাবনার পরিবর্তন যতক্ষণ না হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, শুধু ক্ষমতার লোভে রাজনীতি করা থেকে বেরিয়ে আসতে ছাড়া কি কন্ট্রাডিকশন বিএনপির এই স্টেটমেন্টের মধ্যে? না, বিএনপির আওয়ামী লীগ একটা সরল কথা, যে আওয়ামী লীগ চায় যে কোনোভাবে তারা নির্বাচনে জয়ী হবে, বিএনপি চায় যে কোনোভাবে জয়ী না। বিএনপি তো এটা বলছে না, যে কোনোভাবে তারা বলছে যে ভোটিং প্রসেসটা শেষ করেন, তাহলে তারপরে তারা বলছে যে নির্বাচনে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার যে ত্রুটিগুলো আছে, বা এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আছে, বাধাগুলো দূর করা। তারা মনে করে যে দলীয় সরকারই হচ্ছে প্রধান বাধা। কারণ অতীতে আমরা দেখি, এই 73 সাল থেকেই দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন বিতর্কের বাইরে থাকে না, বিতর্কিত হয়। এখন আমরা তত্ত্বাবধায়ক করলাম, তত্ত্বাবধায়কও কিন্তু বিতর্কিত হয়েছে। 2007 সালে তারা নির্বাচন করতে পারে। বিএনপির একটাই হচ্ছে যে, আমি মনে করি যে বিএনপির উচিত আওয়ামী লীগের সাথে, এই ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনায় বসা। আওয়ামী লীগেরও উচিত ইনভাইট করা, তাদেরকে আহ্বান জানানো। 1995-96 সালে যখন তত্ত্বাবধায়ক নিয়ে এই আন্দোলন হচ্ছিল, সংসদ থেকে বিরোধী দলের সবাই পদত্যাগ করেছে, তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীকে চিঠি লিখেছে। বিএনপি কি ছাড়াই নির্বাচন করলে কি সমস্যা? বিএনপি যাবে না, আগে যেরকম বলে যে 2014-তে যে নির্বাচন হয়েছে সেরকম নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগ তো বলছে, আওয়ামী লীগ তো আজকে বলছে না যে বিএনপি কেউ নির্বাচনে না আসলে আমাদের কিছু করার নাই। আওয়ামী লীগ তো বলছে যে তারা বিএনপিকে নিয়ে নির্বাচন করতে চায়, তারা অংশগ্রহণ, হ্যাঁ, এটা অনুভব করছে, অন্তত বলছে তারা। এবং তারা বলছে যে 2018 এবং 2014 মতো নির্বাচন চান না। এটা কেন বলছে তারা? তারা কি রাজনৈতিক কিভাবে উপলব্ধি থেকে বলছে, নাকি এটার একটা এক ধরনের চাপ তো আছেই? ওকে, আন্তর্জাতিক চাপ আছে, জনগণেরও চাপ আছে। আন্তর্জাতিক মহলের এত উদ্বেগ কেন? তারা আমরা আমাদের অভ্যন্তরীণ নির্বাচন যেভাবে করব, তারা কেন এত মাথা ঘামাচ্ছে? আমরা ইরাকে যখন মার্কিন আগ্রাসন হয়েছে আমরা কথা বলছি না, আফগানিস্তানে হয়েছে তখন আমরা কথা বলছি না, কেন কথা বলবে না? অবশ্যই কথা বলে। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে জানা বোঝা এটি আমাদের পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং তারা বুঝতে চাইবে না, এবং আমরা বলবো গণতন্ত্রের কথা, এবং গণতন্ত্র আমরা দেব না বা গণতন্ত্র করব না, তারা ডেভেলপমেন্ট পার্টনার, সেটাই হিসেবে তাদের দাবি আছে। ডেভেলপমেন্ট পার্টনার আমি মনে করি মানব সম্প্রদায়ের অংশ হিসেবে এটি বলতে পারে, যে কেউ বলতে পারে। আমি খুব সহজ সরল ভাবে বুঝি, তারা আমার দেশের ইন্টারনাল অ্যাফেয়ার নিয়ে তারা মাঝে মাঝেই যে সমস্ত বক্তব্য দেন, সেটা গ্রহণযোগ্য না। আমাদের কোনো দলেরই সেটাকে প্রশ্রয় দেওয়া ঠিক না। আমার ভিতরের থেকে এই প্রতিবাদ, এটা হু দে আর, সে অবজার্ভ করবে, সবকিছু করবে, সেটা তো করবেই, এটা তার রুটিন দায়িত্ব, সে করবে ওগুলি। কিন্তু সে যেভাবে এখানে এসে কথা বলে, যেই কথাগুলি বলে, সেটা তার দেশে গিয়ে কেউ বলতে পারে। তার দেশে গিয়ে আমার একজন মন্ত্রী গিয়ে পারলে বলুক, সে তো একটা ডেপুটি সেক্রেটারি বা র্যাঙ্কের একটা লোক, হ্যাঁ, সে আইসা যখন এখানে আইসা তার পিছনে আমাদের মন্ত্রীরা যেভাবে দৌড়ায়,
আমি মনে করি এটা লজ্জাজনক আমাদের দেশের জন্য। আমাদের দেশ তাহলে এটা তাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই। আমি তো আমাকে দোষ দিচ্ছি, আমি আমাকে দোষ দিচ্ছি। আমাদের এই বোধোদয় হওয়া, সেলফ রেসপেক্ট থাকতে হবে। সেলফ রেসপেক্ট যদি আমার না থাকে তাহলে আমার জনগণকে আমি কি বলবো? আমরা যদি নিজেরা কারেকশন না হই তাহলে তো অবজারভাররা কথা তারা বলবে, বেশি দেখাবেই, তারা দেখাবে। আমার বক্তব্য একদম সোজা সাপটা, যে আমাদের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা চিন্তার পরিবর্তন, ম্যাচুরিটি আসতে হবে। একটা ম্যাচুরিটির কথা অত বলা সাহস আমার নেই, না তারা যথেষ্ট, আমরা যা বুঝি তার থেকে অনেক বেশি তারা বুঝে। আমি তাদের সাথে আমি ওভাবেও বলবো না। রাজনীতিতে আসলে পৃথিবীব্যাপী এটাই রাজনীতি, এটা তালগাছ আমার টামাটার না। রাজনীতি মানেই হচ্ছে গিয়ে যে কিন্তু যেন তেন ভাবে সব জায়গায় আপনি আমাকে একটা দেশ দেখান তো যেটা এখানে নাই, যেটা নাই আমাকে একটা দেশ দেখান। অন্য সব দেশেও আপনার এগুলি আছে। ভারতের নির্বাচনের ফলাফল নিয়ে ভারতের নির্বাচনের যেই স্টেটের নির্বাচনগুলি থেকেই তো এখান থেকে আসে। তো তাদের নির্বাচন কমিশনটা পারফেক্ট নির্বাচন কমিশনটা স্বাধীন। আমাদের দেশের নির্বাচন কমিশনকে আপনারা এত কিছু আমরা যা তা বলি তাদেরকে নিয়ে, কিন্তু কেউ কি একবার বলি নির্বাচন কমিশনকে স্বাধীন করে দাও? নির্বাচন কমিশন স্বাধীন হলেই নির্বাচন সুষ্ঠু হবে? অবশ্যই অনেকখানি এফেক্ট হবে, অবশ্যই। আপনি কি বলেন? তো আপনি একদিকে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশন স্বাধীন, তো মুখে তো আমি স্বাধীন, সংবিধানে এগুলি সম্পূর্ণ ভুল কথা। তার বাজেটটা পর্যন্ত সে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, সে তো যেটা বলবে সেইটা করতে বাধ্য সরকার। আমরা তো সেই জায়গাটা, সরকার যদি সেখানে ইন্টারফেয়ার না করে সেটা করতে পারে না। সেইটা হলেই তো আমার যিনি সিইসি তখন তুমি ওনার গলার টোনই তো পাল্টাই দেবে। আমি নির্বাচন কমিশনের সাথে বহুদিন কাজ করেছি, আমি 3-4 সরকার পরিবর্তন না করেও নির্বাচন করা যায়, এগুলি কোনো দরকারই না। আপনি নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেন, আপনি দেখবেন টোটাল পিকচারটা পাল্টায় গেছে, তখন আপনার চিন্তা ও মনন পাল্টাতে বাধ্য। জনাব সোহরাব হোসেন, আজকে সহজ.com-কে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওখানে একটা বেশ কিছুদিন ধরে একটা প্রতিবাদ করছেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার অনেকগুলো দাবি, তার 6টা দাবি ছিল। সে 6টা দাবির মধ্যে আজকে দেখা গেল যে সহজ.com যারা টিকিটিং এজেন্সি করে তাদেরকে অনলাইন টিকিটিং এজেন্সি আর রেলের ব্যবস্থাপনা, দুর্নীতি বা দুর্বলতা, এগুলো নিয়ে তো ব্যাপক সমালোচনা আছেই। বাংলাদেশ রেলওয়ে সহ আমাদের যে সেবা দানকারী প্রতিষ্ঠান, জনগণের অর্থে জনগণকে সেবা দেয়া, কিন্তু এইসব প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি তারা এটিকে তাদের নিজস্ব সম্পদ মনে করে এবং তারা যেভাবে চালাবে, জনগণকে যত কষ্ট দেবে, যত দুর্ভোগ বাড়াবে, সেটি মনে করে এটি তাদের অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রনি, তার এই সাহসী পদক্ষেপকে আমরা অভিনন্দন জানাই, আমরা সাধুবাদ জানাই। আমাদের পর্দায় তো অনন্ত জলিলা যথেষ্ট করে, কিন্তু সে তো রিয়েল লাইফ হিরোর মতোই সেই কথা বলছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার পড়াশোনা বাদ দিয়ে এই 5-6 দিন ধরে কমলাপুর স্টেশনে পড়ে থাকা এবং প্রতীকী বিক্ষোভ করেছে এবং আরো যেটি উৎসাহের ব্যাপার, উৎসাহজনক, সেটি হচ্ছে যে তার এই প্রতিবাদে অন্যরাও কিন্তু প্রতিবাদী হয়েছে। চট্টগ্রামে, ময়মনসিংহ বা আরো কয়েকটি জায়গায় দেখলাম যে সেখানেও বিক্ষোভ করেছে, সিলেটে। তো এই যে আমি মনে করি যে এটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং ভোক্তা অধিকার অধিদপ্তর সংরক্ষণ আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে পদক্ষেপ নিয়েছে, যে এখানে যে একটা যে বিচ্যুতি ছিল, দুর্নীতি হতো, সেটি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এতদিন স্বীকার করেনি। এমনকি বিশেষ করে এই 2 ঈদের উৎসবের সময় তো টিকিটের জন্য তারা হুড়োহুড়ি লেগে যায় এবং তারা কাউন্টারে টিকিট পাওয়া যায় না, বাইরে টিকিট পাওয়া যায়। এটি কিভাবে হলো? তাহলে এটা শুধু যে সংস্থাকে জরিমানা করেছে তারাই দায়ী? রেলের কর্মকর্তারাও তো এর সঙ্গে দায়ী। সুতরাং পুরো নেক্সাস একটা আতাত, অশুভ আতাত, এই অশুভ আতাত ভেঙে দিতে হবে। আর রেলওয়ের সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত কালো বিড়াল দায়িত্ব নিয়ে বলছেন যে রেলের কালো বিড়াল তিনি ধরবেন, কিন্তু তিনি ধরতে পারেন না, তিনি কালো বিড়ালের শিকার হয়েছিলেন। সুতরাং আমাদের সরকার সংস্থাগুলো কিভাবে চলে? টিআইবি মাঝে মাঝে এটি কিন্তু টিআইবি কিন্তু
এর অংশীজনদের সঙ্গে কথা বলে, তাদের সাক্ষাৎকার নিয়ে, তাদের দুর্ভোগের কথা তারা বিভিন্ন সময় জরিপ করে, এবং প্রতিটি ক্ষেত্রে সেটা বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন, রেলওয়ে বলুন, নৌ পরিবহন বলুন, সব ক্ষেত্রে এই দুর্নীতি। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার পথ কি? পথ হচ্ছে জবাবদিহি, পথ হচ্ছে স্বচ্ছতা, পথ হচ্ছে পুরস্কার এবং তিরস্কার। ভালো কাজ করলে পুরস্কার দেওয়া হবে, এবং মন্দ কাজ করলে তার শাস্তি হবে, শাস্তি পেতে হবে। যদি শাস্তির ব্যবস্থা হয়, একটি সংস্থাকে করেছে রেলের কারা কারা দায়ী তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তাহলে হয়তো আমাদের সেবা, শুধু রেলওয়ে না, সেবা প্রতিষ্ঠানগুলো থেকে জনগণ কিছুটা সেবা পেতে পারে। 14 দিন ধরে সে এই কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে। আমি বলি, দেখেন, সে কি কোনো রাজনৈতিক দলের? সে সমাজের একটি সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে। সে একজন স্টুডেন্ট, অ্যান্ড স্টুডেন্ট পাওয়ার ইজ অলওয়েজ, সেটাকে যে সরকারি ইগনোর করছে, সে সরকারি যে বাংলা ভাষা যেটা বলে গোত্তা খাওয়া আর কি, বুঝছেন, প্রবলেমের মধ্যে পড়ছে। ওর যে প্রতিবাদ, সাধুবাদ পাওয়ার যোগ্য। হি ডিউ দ্য অ্যাটেনশন অফ দি হাইকোর্ট। হাইকোর্ট আজকে বলেছে দুদক কি করছে, আপনার ওই যে এরা হিয়ারিং করে আপনার ভোক্তা সংরক্ষণ, তারা তো সহজ.com-কে 2 লাখ টাকা, বাট এগুলো তো সলিউশন না, এগুলো সলিউশন না। সলিউশন ওই এক জায়গায়, ধরেন এই যে ছাত্রটা এখন দৃষ্টি আকর্ষণ করলো, এরকম করেই যদি নন পলিটিক্যাল সেগমেন্টের এখন জেগে ওঠার সময় আসছে। না, এটা খুব ঝুঁকিপূর্ণ। এখন সে বারবারই তার এই অবস্থানের সঙ্গে সে কিন্তু বারবার খুব সতর্কতা অবলম্বন করছিল যে এটার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই বা কোনো ইয়ে নেই। কারণ একটা ট্রেন্ড হচ্ছে আপনি প্রতিবাদ করলে একটা হয়তো দেখা যাবে যে আপনাকে একটা কালার করে দেবে। এটা তো একটা সাংঘাতিক একটা সেন্সিটিভ, এবং আমাদের দেশে যতগুলো এরকম আন্দোলন তৈরি হওয়ার পথে গেছে সেগুলিকে কালার করে দেওয়া হয়েছে, সুকৌশলে কালার করে দেওয়া হয়েছে। দ্যাটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। এবং আমাদের এই যে আমরা ইলেকশন কমিশন নিয়ে এত গেলাম, প্রতিবাদ সমালোচনা কিছুই হবে না, না কেন করা? আমি সেটাই আসতেছি যে আমাদের এই ইলেকশন কমিশনকে ফ্রি করো, যদি একটা সেগমেন্ট, নন পলিটিক্যাল একটা সেগমেন্ট যদি সেই আন্দোলনে নামতো, আপনি কি মনে করেন না সমস্ত লোক সেটাকে সাপোর্ট দিত? সমস্ত লোক সেটা এরকম করে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ হতো, সবাই দৃষ্টি আকর্ষণ হতো, সেটা নিয়ে আসতো, এবং সরকার বাধ্য হইতো তখন একটা স্টেপ নিতে। তা আমাদের মূল জায়গাগুলো, এই যে সৌরভ ভাই যেগুলো বললেন যে শুধু রেলওয়ে না, সব সেবা খাতি এরকম করাপ্টেড, এদেরকে কে কন্ট্রোল করবে? সরকার কন্ট্রোল করবে। এখন সরকার তো সেখানে নজর দিচ্ছে না, সরকার কাউকে ফ্রি করে দিচ্ছে না, সরকার কাউকে পুরস্কৃত করছে না, সরকার কাউকে তিরস্কারও করছে না। অ্যাপারেন্টলি ইট লুকস লাইক দ্যাট। কিন্তু আমি বিশ্বাস করি না যে সে কিছু করছে না, সে তার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আমাদের দেশের লোকজনের সেন্টিমেন্ট এবং মেন্টালিটি এমন একটা জায়গায় বিরাজ করছে, সেই ম্যাকলে রিপোর্ট থেকে আপনি খেয়াল করে দেখেন, সৌরভ ভাই তো আরো ভালো বলতে পারবেন এটা, ম্যাকলে সেই 1834 সনে যে কথা বলে গেছে, টিল টুডে আওয়ার মেন্টালিটি ইজ অফ দ্যাট। আমরা এখন পর্যন্ত এত স্বার্থপর, আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এই নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যা করি, রাজনৈতিক দল সে তার স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু করবে না, এটা আশা করা তো খামাখা আশা করা, সে তো করবেই। আমি আমার ব্যক্তি স্বার্থের জন্য যদি 1 সেকেন্ডের মধ্যে সকালে যেটা বলি বিকেলে ভুলে যাই, আর একটা কথা বলি ব্যক্তি স্বার্থের জন্য, তাহলে একটা রাষ্ট্র পরিচালনার যে একটা এত বড় একটা জিনিস, হ্যাঁ, এটা টইটুম্বুর একটা জিনিস, এই জিনিস কে ছাড়তে চায়? এটা নিয়ে তো ভাই ভাইকে মারে, বাপ ভাই ছেলেকে মারে, ছেলে ভাইকে মারে, সারা পৃথিবীব্যাপী রাজনীতি নিয়ে তো এই গল্পগুলি আমরা, এই হিস্ট্রিগুলি আমরা পড়ি। হ্যাঁ, তো সেখানে তার ব্যতিক্রম সে ব্যতিক্রম হচ্ছে গিয়ে আমাদের মেন্টালিটি আরো খারাপ। আমাদের মেন্টালিটি, আমাদের কবিগুরুর ভাষায় এটা সোনার বাংলা, কিন্তু ম্যাকলের ভাষায় আমরা মানসিকতার দিক থেকে যেই মানসিকতাকে চেঞ্জ করার দায়িত্ব ছিল আমাদের রাজনীতিবিদদের। আমাদের কোনো রাজনীতিবিদ ডাল, গম, চাল ইত্যাদি ছাড়া কোনো মানুষের মননশীলতা পরিবর্তনের কোনো প্রোগ্রাম বা কোনো অ্যাক্টিভিটিস কারো নজরে পড়েছে? আপনার কোনো আলোচনায় আপনি এরকম লোকজন ডেকে যে মানুষের মননশীলতাকে চেঞ্জ করার জন্য আমাদের রাষ্ট্রপ্রধানরা, আমাদের নেতৃত্ব যারা দেন, তারা মানুষের মননশীলতাকে পরিবর্তন করার জন্য সারাক্ষণ যে কথাগুলো বলবেন, আমি এই প্রসঙ্গে আপনার আরো 1 মিনিট সময় নেব। এই যে ভোজ্য তেলের এত বড় একটা প্রবলেম গেল, মানুষের এত কিছু গেল, আমার দেশে একদম ইউনিয়ন পর্যায়ের যে একদম আনাচে কোনাচে আছে, সেখানেও কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে ভোরবেলা গুলগুল্লা যে খায়, যে ডিপ তেলে ভাজে গোলগুল্লা, ডাইল পুরি, আলু পুরি, সিঙ্গারা,
আর বিকেলবেলাও এই ডিপ ফ্রাই, এবং এতে যে পরিমাণ তেল যায়, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমি একজন ইম্পর্টেন্ট মন্ত্রীকে সংসদে বসে বললাম যে আপনারা এই কথাগুলি একটু সংসদে দাঁড়ায় বলেন, মানুষের কাছে পুষুক যে আমরা এই খাওয়াগুলি, এগুলি বাংলাদেশি খাওয়া না, আমরা এইগুলি একদিকে খাই, এই তেল আমদানিতে এই পরিমাণ ডলার যায়, আরেকদিকে এগুলি খাওয়ার পর যে অসুখটা হয় আমার, ওই অসুখের জন্য আবার ওষুধের আমদানির জন্য আমি এটা শেষ করতে পারি, ভেরি ইম্পর্টেন্ট একটা কনসার্ন ইস্যু, যে তাইলে কি হবে, আবার ওষুধের জন্য আমার ডলার খরচ করতে হয় র ম্যাটেরিয়াল আনার জন্য। লেট আস কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল ট্র্যাডিশন, যেটা আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী সারাক্ষণ উনি এটার উপর জোর দেন, আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। উনি যদি আরেকটু এগিয়ে এসে, যেমন উনি ইলিশ বন্ধ করেছেন, যে আমরা তো পান্তা ইলিশ খাওয়ার লোক না, আমরা পয়লা বৈশাখে আমি সাজেস্ট করছি যে ইমিডিয়েটলি সরকার এর লোকজন এটা পাবলিক কনসেশন, এটা বন্ধ করা যাবে না, এটা আমাদের মধ্যে একটা তৈরি করতে হবে। আমরা এই ডিপ ফ্রাই জিনিস খাবো না, খাবো না, আমরা চিতই পিঠা খাবো, আমরা চিতই পিঠা খাবো, তাতে কি কৃষকের যে ভ্যালু এডিশন হবে। শেষ মন্তব্য, মহিউদ্দিন রনির প্রসঙ্গে আলাপ করছিলাম যে এরকম তরুণদের প্রতিবাদের যে ভাষা, বাংলাদেশে এরকম উদাহরণ তো বেশ আছে, একেবারে অরাজনৈতিক এবং ছাত্র তরুণদের আন্দোলন, যেমন নিরাপদ সড়ক আন্দোলন, তারা কিন্তু এবং একটা অঘটনকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমেছিল, এবং তারা সারা দেশে তো 4-5 দিন তারা রাস্তা দখল রেখেছে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া, এবং তা আইন নিজের হাতে না তুলে নিয়ে তারা কিন্তু ওই কোনো গাড়ি জব্দ করলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। সুতরাং এটি একটি ভালো উদাহরণ। কোটা আন্দোলনও অবশ্যই ভালো আন্দোলন। এমনকি এই যে ভ্যাট আন্দোলন, ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তারা সফল হয়েছে। সুতরাং মানুষ ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করলে সেটা 1জন হোক 10জন হোক মানুষ সমর্থন করে, কিন্তু আমাদের এই যে সমর্থন করা, মুক্তভাবে কথা বলা, সেই পরিবেশটা কিন্তু আমরা সংকুচিত হয়ে যাচ্ছে, আমরা বলতে পারছি না, এবং বলার পরিবেশও নেই। বিশেষ করে আমি যে গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যে ডিজিটাল নিরাপত্তা আইন এটা কি বলে, হাত পা মুখ সব বন্ধ করে দেওয়ার মতো। আপনি এই আইনে মামলা করলেই আপনাকে জেলে যেতে হবে। আপনি যে নিজে নিরপরাধী অথবা নির্দোষ এটা প্রমাণ করার সুযোগ নেই, কারণ আপনাকে জেলে যেয়ে প্রমাণ করতে হবে যে আপনি এই ঘটনার সাথে জড়িত না। সুতরাং এবং রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। আর আমরা ব্যক্তির যেটা সালে ভাই বললেন, ব্যক্তির অপরাধ বা ব্যক্তির স্বার্থপরতা যে ক্ষতি করে, রাজনৈতিক নেতৃত্বের সংঘবদ্ধ যে গোষ্ঠীর স্বার্থপরতা বা তার দুর্নীতি, তার সুযোগ সন্ধানী চিন্তা অনেক বেশি ক্ষতি করে। সেই কারণেই রাজনৈতিক নেতৃত্বকে তো সঠিক নেতৃত্ব দিতে হবে। সঠিক নেতৃত্বের জন্য আপনাকে মনে হয়, আমরা একদম শেষের দিকে যে সঠিক নেতৃত্বের কথা বললেন, এখানে আপনারা দুজনই যে আমাদের জ্বালানি নীতিতে যে ভুলগুলো ছিল সেগুলো আপনি আইডেন্টিফাই করলেন, যে প্ল্যান A, B, C থাকা দরকার ছিল, অথবা সুদূর প্রসারী জ্বালানি নীতি থাকা দরকার ছিল, বিকল্প উৎসগুলো আমদানি নির্ভরতার উপর নির্ভর না করে কোনো ব্যক্তি স্বার্থের দিকে না তাকিয়ে ভালো সরকার ধরেন কোনো না কোনো ভাবে এটা করেছে বা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার হয়েছে। কিন্তু আমাদের অপোজিশন যারা, তারা কি জনগণকে সেটা বুঝাতে পেরেছে? টাইমলি ডিউলি কি সেটা এক্সপোজ করতে পেরেছে? যে যেখানে আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও তাদেরও কিন্তু আমরা ব্রিটিশ গণতন্ত্রে দেখি কি, যে কোনো সরকারের নীতি, যে কোনো মন্ত্রণালয়, যে কোনো বিভাগের নীতির একটা বিকল্প প্রস্তাব তারা দেয়, একটা ছায়া সরকার বা ছায়া মন্ত্রী থাকে, কিন্তু আমাদের সেরকম কোনো চর্চা নেই। অর্থাৎ আমাদের এখানে গণতন্ত্র চর্চা নেই, ভোট চর্চা আছে, কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা আমরা করতে পারি। জি, ধন্যবাদ আজকে আপনাদের দুজনকেই এই আলোচনা অংশ নেওয়ার জন্য, জনাব সোহরাব হাসান এবং জনাব সালেহ আহমেদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। যে সংকট ব্যবস্থাপনার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, নিশ্চয়ই এই আলোচনার উদ্দেশ্য সেগুলোকে সমর্থন করা, সহযোগিতা করা, অংশগ্রহণমূলক করা এবং সংকট উত্তরণে দিকেই তাকিয়ে থাকা এবং পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করলাম। একই সঙ্গে যে অনিয়মগুলো আমরা দেখছি সমাজে, সেগুলোকে আমরা দূর করবার জন্য প্রতিনিয়ত এই আলোচনাগুলো হচ্ছে, সেগুলোর ব্যাপারে সরকার সক্রিয় হবে। রেলের অব্যবস্থাপনার কথা আলোচনা হলো, সেগুলোর ব্যাপারে সরকার সক্রিয় হবে এবং এই দুর্নীতি, অনিয়মগুলো, অব্যবস্থাপনাগুলো দূর করবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা ভালো থাকবেন, কোভিড থেকে দূরে থাকবেন, মাস্ক পরবেন, সাবান দিয়ে হাত ধোবেন, জমায়েত যথাসম্ভব এড়িয়ে চলবেন। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইন অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntbud.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।